কর্মসূত্রে এখন অনেক মানুষকেই বিদেশে গিয়ে বসবাস করতে হয়। এদের মধ্যে কেউ আসে কিছু বছরের জন্য, যেমনটা আমরা এসেছি। আবার কেউ বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে যায়। যারা বিদেশে স্থায়ীভাবে বাস করার সুযোগ পায়, তারা রেন্টেড ফ্ল্যাট বা বাড়ির বদলে বাড়ি কিনে নেওয়াটাই প্রেফার করে। কারণ এখানে ফ্ল্যাট বা বাড়ির ভাড়া ভীষণই কস্টলি। আর তার উপরে যত বছর ধরেই মানুষ ভাড়া বাড়িতে থাকুক না কেন, সেটা তো কখনোই নিজের বাড়ি হবে না। আর ইংল্যান্ডে আবার ফ্ল্যাট ভাড়া আর নিজস্ব প্রপার্টির ইএমআই অলমোস্ট সেম হয়। তাই প্রপার্টি কেনার জন্য ডাউন পেমেন্টের টাকাটা কেউ যদি সঞ্চয় করে ফেলতে পারে, তো তাহলে সে নিজস্ব প্রপার্টি কেনার চেষ্টা করে। তো ইংল্যান্ডে ফ্ল্যাট বা বাড়ির দাম কিরকম হয়, সেটাই জানালাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা তো বলার অপেক্ষা রাখে না যে ফ্ল্যাট বা বাড়ির মূল্য নির্ভর করে প্রপার্টিটা কত ছোট বড় তার উপর, এবং তার সাথে সাথে প্রপার্টিটা কোন এরিয়ায় আছে তার উপর। এখন আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, তো ইংল্যান্ডে এই রকম প্যাটার্নের বাড়ি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, যে বাড়ির ছাদগুলো এবং দেয়ালগুলো একে অপরের সাথে যুক্ত। এগুলোকে বলে টেরেসড হাউস। 17th সেঞ্চুরি থেকে ওয়েলসে এবং ইংল্যান্ডে এই ধরনের বাড়ি বানানো শুরু হয়, আর তারপরে যেগুলো ভীষণ পপুলার হয়ে যায় টেরেসড হাউস হিসেবে। একই রকমের কনস্ট্রাকশন টেকনোলজি ইউজ করে এই সমস্ত বিল্ডিংগুলো বানানো হয়। এতে করে বাড়ি তৈরির কাজ খুব তাড়াতাড়ি মিটে যায়। এই টেরেসড হাউসগুলো যেহেতু একে অপরের সাথে যুক্ত থাকে, তো তাই জন্য এর দাম একটুখানি কম হয়। সামনে থেকে দেখাচ্ছি, দেখুন, দুটো বাড়ির গেট কিন্তু আলাদা, নাম্বারও আলাদা, অথচ মাঝখানে একটাই দেয়াল। তো এই সমস্ত 2 BHK টেরেস হাউসগুলোর ইংল্যান্ডে দাম পড়ে যায় ওই 2.5 কোটি টাকার মতন। আর যে সমস্ত টেরেস হাউসগুলো একটুখানি বড় হয়, মানে যেগুলো হচ্ছে 3 BHK বা 4 BHK হয়, এবং যেগুলোর সাথে সাথে গ্যারাজও থাকে, তো সেগুলোর দাম একটুখানি বেশি হয়। তো সেগুলো ওই 3.5 কোটি টাকার মতন দাম পড়ে। এর সাথে আরও একটা কথা বলে রাখি, যে এখানকার ওই টেরেস হাউসগুলোই বলুন বা ফ্ল্যাটগুলোই বলুন, দেখবেন এখানকার কালার বা প্যাটার্নগুলো একেবারেই একরকম। তার কারণ হলো কিছু কিছু লিস্টেড বিল্ডিং আছে, যেগুলোকে আলাদা করে কালার করার কোনো পারমিশন কিন্তু কাউন্সিল থেকে দেওয়া হয় না। স্ট্যান্ড অ্যালোন বা ভিলা টাইপের যে বাড়িগুলো হয়, সেগুলো মানুষ তবু নিজের ইচ্ছা মতন হয়তো কালার করলেও, এই ধরনের টেরেস হাউসগুলো কিন্তু হয় অনেকটাই ফ্ল্যাটের মতন। মানে এখানে বাইরের রংটা যা ইচ্ছা তাই করে দেওয়া যায় না। এখানে প্রত্যেকটা টেরেস হাউসের ওই কারণে দেখবেন কালার একই। তাছাড়া এখানে ফ্ল্যাটগুলোও একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখুন। বড় বড় যে সমস্ত ফ্ল্যাটগুলো আছে সেগুলো একটু অন্যরকম টাইপের দেখতে, আর ছোট ছোট যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো দেখুন সবই ওই ইট কালারের। ইংল্যান্ডে 1 BHK ফ্ল্যাটগুলোর দাম পড়ে যায় 1,80,00,000 টাকার মতন। আর যদি 2 BHK ফ্ল্যাট একটুখানি ভালো পজিশনে হয় আর উইথ গ্যারাজ যদি হয়, তো তাহলে তার দাম পড়ে যায় 2.5 কোটি থেকে 3 কোটি টাকার মতন। যদি কারোর ফ্ল্যাটের বা বাড়ির সাথে গ্যারাজ না থাকে, তো তাহলে সে অন্য কারোর গ্যারাজও ধার নিয়ে নিতে পারে, আর না হলে রাস্তায়ও গাড়ি রাখতে পারে। তবে তার জন্য কিন্তু কাউন্সিল থেকে পারমিশন করিয়ে নিতে হয়। যদিও রাস্তায় গাড়ি রাখাটা একেবারেই সেফ নয়, তার কারণ সুদীপ্তরই এক অফিস কলিগের একবার গাড়ি চুরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো হলো স্ট্যান্ড অ্যালোন বা ভিলা টাইপের। আর দেখে বুঝতেই পাচ্ছেন যে এই সমস্ত হাউসগুলো কিন্তু খুবই কস্টলি হয়। এগুলো 3 BHK হাউস, যেগুলোতে গ্যারাজ থাকে না, সেগুলোরই দাম পড়ে যায় 4 কোটি টাকার মতন। আর যেগুলোতে গ্যারাজ থাকে এবং 4 BHK হয়, তো সেগুলোর দাম অন্তত 4.5 থেকে 5 কোটি টাকার মতো পড়ে যায়। এই সমস্ত বাড়িগুলোর ক্ষেত্রেও একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে বাড়ির ডিজাইন হয়তো খানিকটা আলাদা, কিন্তু কালারটা একই। মানে আমাদের দেশের মতন যার যেরকম মনে হলো লাল, সবুজ, নীল, হলুদ কালার করে দিল বাইরে, সেরকমটা হয় না। কিছু কিছু ইনস্টিটিউশন বা স্পেশাল কিছু কিছু বিল্ডিং থাকে যেগুলো অন্যরকম কালারের হয়, তবে তার জন্য কাউন্সিল থেকে স্পেশাল পারমিশন করিয়ে নিতে হয়। তো এই হলো ইংল্যান্ডের ঘর বাড়ির দাম। আর তার সাথে শেয়ার করলাম ইংল্যান্ডের ঘর বাড়ির সাথে যুক্ত কিছু ইনফরমেশন। বাই দ্য ওয়ে, আজকে আমি বাইরে বেরিয়েছিলাম এশিয়ান স্টোরের দিকে কিছু মশলাপাতি কেনা। আর কালকে যেহেতু ফলহারিণী অমাবস্যা আছে, তো তাই জন্য পুজোর ফুল আর ফল কেনার জন্য।
কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে যেহেতু ৮টা বেজে গিয়েছিল, তো তাই একটাই মাত্র দোকান আমরা লাকিলি খোলা পেয়েছিলাম, আর বাদবাকি সব দোকান বন্ধ হয়ে গেছে। তো যে দোকানটা খোলা পেয়েছিলাম সেখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু মশলাপাতি কিনে নিয়েছি, আর তার সাথে কালকে পুজো দেওয়ার জন্য শুধুমাত্র স্ট্রবেরি পেলাম, তো সেটাই নিয়ে নিয়েছি। ফুল তো পেলাম না। তো এখন অগত্যা বাড়ির পথে ফিরছি। আর এখানকার এই এক আনপ্রেডিক্টেবল ওয়েদার, এদিকে রোদ উঠেছে, তার সাথে সাথে বৃষ্টিও পড়ছে। আমরা বাড়ি ফিরবো বলে বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু বাস অনেকক্ষণ ধরে আসছিল না। আর তারপরে ওলাতে যখন আমি ভাড়াটা চেক করলাম, তখন দেখলাম যে ওলার যে ভাড়া আর বাসের ভাড়া পুরোপুরি সেম। তাই ওলাই বুক করে নিয়েছিলাম। আর এখন আমরা বাড়ির কাছে চলেও এসেছি। ধরো 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 টেক দিস। সত্যি মাম্মা না এরকম ছিল, ভুলবি আগে। চলো হলো, আবার ফেলে দেয়। দরকার কোনো জিনিসের মিটে গেলে এরকম ফেলে দিতে হয়? নাও লিফটের বাটন প্রেস করো। গুড বয়। দুটো বাটন। চলো ওই দিকেটা নামো, এই যে এসে গেছে, চলো। ছেলে যখনই বাইরে থেকে ভেতরে ঢুকবে, তখন ওকে সমস্ত কাজ করতে দিতে হবে, আর সেটা যদি করতে না দিই তাহলেই চিৎকার করবে। ও তো অ্যাকচুয়ালি 16 পর্যন্ত হাত পায় না। নাও এবার টেপো। গুড বয়। হ্যাপি? আরে দুদিকেই হয়েছে, আর ভুলভাল কোনো কিছু টিপিস না। আর কিছু নয়, ব্যাস তুমি তোমার ললিপপ খাও। পুরোপুরি এখানে। আজ হলো বুধবার, দুপুর এখন ৩টের মতন বাজে। আমাদের দেশের টাইম অনুযায়ী সন্ধ্যে ৭টা ১৫ নাগাদ অমাবস্যা পড়ছে। আর আমাদের দেশের থেকে ইংল্যান্ড যেহেতু ৪.৫ ঘন্টা পিছিয়ে আছে, তাই এখন দুপুর ৩টের সময় পুজোর ফুল তুলে নিচ্ছি অমাবস্যার পুজো করব বলে। কালকে তো দোকানে গিয়ে ফুল পেলাম না, তবে পুজোর ফুলের কোনো অভাব হয়নি, তার কারণ বাড়িতে প্রচুর গাঁদা ফুল ফুটে আছে। তো আমার গাছ থেকেই কয়েকটা ফুল তুলে নিলাম পুজো করার জন্য। কালকে দোকান থেকে ওই স্ট্রবেরির প্যাকেটটা কিনে এনেছিলাম, আর আমার কাছে ২ রকমের আঙুর ছিল, তো ওগুলো নিয়ে নিয়েছি। আর মিষ্টির জন্য আমার কাছে একটুখানি নারকোল কোড়া ছিল, সাথে একটুখানি গুড় ছিল। তো ওই গুড় দিয়ে নারকোল কোড়া দিয়ে একটুখানি নাড়ু টাইপের বানিয়ে নিচ্ছি। নারকোল কোড়া প্যাকেটটা একটা এশিয়ান দোকান থেকে কিনে এনেছিলাম। অবশ্য নারকোল কোড়া বললে ভুল হবে, ওই গ্রেট করা ছিল, একটুখানি মোটা মোটাই ছিল, যে কারণে আমি ওগুলোকে আবার ভালো করে মিক্সিতে পেশাই করে নিয়েছিলাম। তারপরে গুড়ের সাথে পাক দিয়ে একটুখানি নাড়ু বানিয়ে নিয়েছি। যদিও এই নাড়ুর স্বাদ আমাদের দেশের নাড়ুর মতন অত সুন্দর হবে না। তো যাই হোক, এরপরে ফলগুলোকে কেটে নিলাম, আর তারপরে ঠাকুরের পুজোর জন্য থালাগুলো রেডি করে নিলাম। এবারে ফলহারিণী অমাবস্যাতে সেরকম কোনো কিছুই মায়ের পুজোর জন্য আয়োজন করতে পারলাম না। আসলে বিদেশে থেকে না সবকিছু সবসময় সম্ভবও হয়ে ওঠে না। তো যাই হোক, যেটুকুনি আয়োজন করতে পেরেছি তাই দিয়েই মায়ের পুজোটা শুরু করে দিলাম। আমার পুজো যাত্রা সব মিটে গেছে, আর এখন দেখতে দেখতে প্রায় 3:45 বাজতে চললো। তো সবার আগে চাটা বসিয়ে নিই, তারপরে বাদ বাকি খাবার দাবারগুলোও রেডি করব। এখানে এই যে ময়দাটা মাখিয়েই রেখে দিয়েছি, একটু পরে লুচি করে নেবো। ওই ময়দা মাখার সময় একটুখানি কালো জিরে জোয়ান এইসব দিয়ে মেখেছিলাম। সারাদিন ময়দা খাবার ব্যাপার আছে, তো তাই জন্য এগুলো দিলে আর কি অম্বলটা হবে না। আর এর সাথে একটুখানি আলুর দম করে রেখে দিয়েছি, এই আলুর দমটা একটুখানি গরম করে নিচ্ছি। এদিকে লুচি ভাজার তেলও রেডি। আর এখানে একটুখানি বেসন ফেটিয়ে রেখে দিয়েছি, যেদিনে আমাদের পুজো টুজো থাকে, ও সুদীপ তো আর কি অফিস থেকে এসে চায়ের সাথে একটুখানি যাই হোক কিছু ভাজাভুজি খেতে চায়, তো তাই জন্য একটুখানি ফুলুরি করবো বলে ওই বেসন আর কি করে রেখে দিয়েছি, ফেটিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে, একটুখানি বেশি করেই চাটা বানালাম, তার কারণ এখন তো 1 কাপ খাবোই, আবার যখন সুদীপ্ত আসবে তখন ওর সাথে আরও 1 কাপ খেয়ে নেবো।
এই যে চা রেডি হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। অ্যাকচুয়ালি সারাটা দিন উপোস থাকার পরে চাটা খেয়ে যে তৃপ্তিটা পাওয়া যায়, অন্য কোনো খাবার খেয়ে সেই তৃপ্তি আসে না। তো যাই হোক, আমি এখন আয়েশ করে চাটা খাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।